ভিউ তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা মাধ্যমিকের 2026-এর প্রশ্নপত্রটি মানে ইতিহাস বিষয়ে যে প্রশ্নপত্রটি এসেছে সেটা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থতে মোট কটি চিঠির কথা উল্লেখ আছে? তাহলে এটার অ্যান্সার হবে 30টি। এবং এটা পণ্ডিত জওহরলাল নেহরু তিনি 1928 খ্রিস্টাব্দে দেখা যায় যে তিনি তার কন্যা ইন্দিরা গান্ধী, এবং তখন ইন্দিরা গান্ধীর বয়স ছিল মাত্র 10 বছর বয়স। তো জওহরলাল নেহরু 1928 খ্রিস্টাব্দে এলাহাবাদের জেল থেকে মহীশূরে তার 10 বছরের কন্যা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন। এবং এই যে গ্রন্থটা ধরো রয়েছে, এখানে আমরা পৃথিবীর উৎপত্তি, মানুষের আগমন, বেঁচে থাকার ইতিহাস, সংগ্রাম, খাদ্য সংগ্রহ, আগুনের আবিষ্কার কিভাবে হলো, ভাষা, লিপি, তারপর শিল্প, এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে সভ্যতার বিস্তার, ব্যবসা বাণিজ্য, সমুদ্রযাত্রা প্রভৃতির বিবরণ পাওয়া যায়। অর্থাৎ এই বই থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। পরের প্রশ্ন হচ্ছে যে জীবন স্মৃতি গ্রন্থটির লেখক কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই গ্রন্থটা লিখেছিলেন এবং প্রথম দেখা গেছিল যে প্রবাসী তাহলে প্রবাসী পত্রিকায় প্রথম এটা প্রকাশিত হয়েছিল। কিন্তু 1912 খ্রিস্টাব্দে দেখা যায় যে জীবন স্মৃতি এটা গ্রন্থাকারে মানে প্রকাশিত হয়, মানে বই হিসাবে এটা প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখব যে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, এটা কত খ্রিস্টাব্দে? তাহলে এটার অ্যান্সার হবে 1828 খ্রিস্টাব্দে। এবং এটা কেন করেছিল? এখানে একেশ্বরবাদের প্রচারের জন্য, অর্থাৎ ঈশ্বর এক। এবং এটাই দেখা যাচ্ছে যে 1830 খ্রিস্টাব্দে এটা ব্রাহ্ম সমাজ এই নামটা ধারণ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তাহলে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, এবং এটা হচ্ছে মাসিক পত্রিকা, অর্থাৎ মাসে একবার এটা বার হতো। পরের প্রশ্ন হচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে মানে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এটা হয়েছিল 1835 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? এটার অ্যান্সার হবে 1865 খ্রিস্টাব্দে। তো এই যে ধরো অরণ্য আইনগুলো হতো, এইগুলোতে দেখা যেত যে অরণ্যে বসবাসকারী যারা মানুষজন ছিল তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে কি করা হতো, যে অরণ্যের ওপর যে ব্রিটিশ সরকারের অধিকার আছে সেইটা করা হতো, এবং অরণ্যবাসীদের কাছ থেকে তাদের যেটা স্বাধীনতা, বিভিন্নভাবে তাদের স্বাধীনতাটা কিন্তু খর্ব করা হতো এই আইনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন, তাহলে তিনি কোন বিদ্রোহের সাথে ছিলেন? তিনি ছিলেন মুন্ডা বিদ্রোহ। আমরা জানি যে বিরসা মুন্ডা তিনি 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে মুন্ডা বিদ্রোহটা করেছিল, এবং এই যে বিদ্রোহতে এখানে সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন গয়া মুন্ডা। তাহলে এটার অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্ন হচ্ছে যে 19 শতকে কে সভা সমিতির যুগ বলেছেন কে? এটা হচ্ছে ডক্টর অনিল শীল। এই সময় দেখা গেছিল যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সভা গড়ে উঠেছিল, যেটাতে কি করা হয়েছিল, যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠন করা হয়েছিল। যেমন ধরো বঙ্গভাষা প্রকাশিত সভা, জমিদার সভা, ভারত সভা, এগুলো হচ্ছে একটা সভা। এরপরে আছে যে বন্দে মাতারাম। তাহলে বন্দে মাতারাম এই যে সঙ্গীতটা রয়েছে এটা কত খ্রিস্টাব্দে এটা রচিত হয়েছিল? এটা হবে 1875 খ্রিস্টাব্দে। এবং এটা কে করেছিল? এটা করেছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এটা আমরা মূলত আনন্দমঠ উপন্যাসের, এটা হচ্ছে বন্দে মাতরম হচ্ছে একটি বিখ্যাত সঙ্গীত, এবং এটা বাংলা এবং সংস্কৃত দুটো ভাষার মিশ্রিত রূপে এটা কিন্তু তৈরি করা হয়েছে, মানে লেখা হয়েছে। এবার আছে যে ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এবং এটা দেখা গেছিল যে আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উদ্যোগে দেখা গেছিল যে 700-800 মানুষের উপস্থিতিতে কলকাতার অ্যালবার্ট হলে দেখা গেছিল যে কলকাতার অ্যালবার্ট হল। তাহলে কলকাতার অ্যালবার্ট হলে দেখা গেছিল যে এই ভারত সভা যেটা এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এটার আরেকটা নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। এবার আছে যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে কে? এটা করেছিল আচার্য জগদীশ চন্দ্র বসু। এবং এটা মূলত 1917 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে 30শে নভেম্বর এটা প্রতিষ্ঠা করেছিল, এবং এটার উদ্দেশ্য ছিল যে বিজ্ঞানের চর্চা এবং গবেষণা, সেজন্য জগদীশ চন্দ্র বসু বসু মন্দির প্রতিষ্ঠা করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন কে করেছিলেন? তাহলে এইটার অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটা আছে না হাফটোন প্রিন্টিং, এটা হচ্ছে একটা ছাপার পদ্ধতি। মানে যেমন ধরো আমি এইটাও যেমন তোমাদের ধরো পিডিএফটা বানিয়েছি, এটাও ধরো ছাপা আছে, তাহলে ঠিক সেরকম তো ছাপার একটা পদ্ধতি হচ্ছে হাফটোন প্রিন্টিং। এর পরের প্রশ্ন হচ্ছে যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা হবে লালা রাজপথ রায়। তাহলে লালা রাজপথ রায় দেখা গেছিল যে তিনি বা বোম্বে প্রেসিডেন্সিতে দেখা গেছিল মূলত 1920 খ্রিস্টাব্দে ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়, এবং প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায়।
পরের প্রশ্ন হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ, এটার অ্যান্সারটা খুবই সহজ, এটা হবে গুজরাটে, এটা সর্দার বল্লভভাই প্যাটেল। তো সেখানে দেখা গেছিল যে সরকার উচ্চ হারে রাজস্ব আদায় করতো, বা সেটার বিরুদ্ধে দেখা গেছিল যে গান্ধীজি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। এবং বারদৌলি যারা মেয়েরা ছিল, মহিলারা ছিল, তারাই দেখা গেছিল যে বল্লভভাই প্যাটেলকে তারা সর্দার বলে ভূষিত করতেন, এই উপাধিতে তাকে ভূষিত করতেন। পরের প্রশ্ন হচ্ছে যে দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন, এটা হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। তো তিনি মূলত মেদিনীপুরের একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আইনজীবী এবং রাজনৈতিক নেতা ছিলেন, এবং তিনি অসহযোগ আন্দোলনের সময় তার যে অবদান সেটা অনস্বীকার্য। এবারে আছে যে দুকুড়িবালা দেবী যুক্ত ছিলেন কিসের সাথে, এটার অ্যান্সার হবে যে তিনি মূলত দেখা গেছিল যে বিপ্লবী আন্দোলনের সাথে জড়িত ছিল। তোমাদের যে চ্যাপ্টারটা ধরা আছে যেখানে নারীদের অবদান লেখা আছে, সেখানে দেখবে যে বিপ্লবী আন্দোলনের নারীদের অংশগ্রহণ, সেখানে আমরা দুকুড়িবালা দেবী তার সম্পর্কে জানতে পারি। এবং তিনি মূলত বীরভূমের ঝাউতলা গ্রামে ছিলেন বাসিন্দা, এবং তিনি 7টা পিস্তল এবং 1 বাক্স কার্তুজকে লুকিয়ে রেখেছিলেন, এবং এটার অপরাধে তার 2 বছরের কারাদণ্ড হয়েছিল। এবং বিপ্লবী দলের কাজে তিনি দণ্ড যে পেয়েছিলেন, প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা যাকে দণ্ড দেওয়া হয়েছিল। এবারে আছে যে কনকলতা বড়ুয়া শহীদ হন, তাহলে এটা অ্যান্সার হবে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় আসলে কনকলতা বড়ুয়া তিনি ছিলেন আসামের 14 বছর বয়সের এক নাবালিকা, এবং তিনি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। পরের প্রশ্ন হচ্ছে যে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটার অ্যান্সার হবে গান্ধীজি। তো গান্ধীজি এই যে হরিজন যে শব্দটা, এটার মানে হচ্ছে ঈশ্বরের সন্তান, এবং মূলত 1933 খ্রিস্টাব্দে প্রথম এই শব্দটার ব্যবহার করেছিলেন গান্ধীজি, এবং হরিজন নামে তিনি একটি সাপ্তাহিক পত্রিকাও প্রকাশিত করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে কত খ্রিস্টাব্দে, এটার অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দে। তাহলে 19শে ডিসেম্বর দেখা গেছিল যে 1961 খ্রিস্টাব্দে অপারেশন বিজয়, সেটার মাধ্যমে দেখা গেছিল পর্তুগালদের কাছ থেকে গোয়াটা দখল করেছিল। দেখো, পর্তুগালরা ভারতে প্রথম এসেছিল, আর লাস্টে যখন যাচ্ছে তখন পর্তুগিজ যারা ছিল, তাহলে এসেছিল পর্তুগিজরাই প্রথম ভারত উপনিবেশ স্থাপন করেছিল, আর যখন যাচ্ছেও তখনও কিন্তু পর্তুগিজরাই যাচ্ছে লাস্টে। এর পরের প্রশ্ন হচ্ছে হরি সিং রাজা ছিলেন, এটা হচ্ছে কাশ্মীরের রাজা। আমরা জানি যে যখন ভারত স্বাধীন হয় ঠিক সে সময় দেখা গেছিল যে বিভিন্ন ধরনের দেশীয় রাজ্য ছিল, তাহলে তারা কি করেছিল, ভারতে যাবে না পাকিস্তানে যাবে সেটা স্বাক্ষর করতে হয়েছিল। তো সেক্ষেত্রে হরি সিং চেয়েছিল যে সে নিজে স্বাধীনভাবে দেশটা শাসন, তার যে কাশ্মীর সেটাকে করবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সে ভারতভুক্তিতে সাইন করে দেয়, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল, যার জন্য দেখা যায় যে আজও দেখা যায় যে কাশ্মীর যে সমস্যা সেটা রয়ে গেছে। পরের প্রশ্ন আছে যে তাহলে এটা হলো, এর পরের প্রশ্ন আমরা দেখবো, যেমন হচ্ছে যে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেছিল, তাহলে এটার অ্যান্সার হবে 1842 খ্রিস্টাব্দে। তাহলে 1842 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে ব্রাহ্মণ যে সভাটা ছিল সেখানে তিনি যোগদান করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে মিরার ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা হয়েছিল 1929-এ 20 মার্চ। এর পরের প্রশ্ন হচ্ছে যে মাতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে, এটা হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুর। এখন আমরা যেটা হচ্ছে যে ঠিক না ভুল সেটা দেখব। বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর, এটা হচ্ছে সত্যি, এটা হচ্ছে ঠিক। তারপরের প্রশ্ন হচ্ছে যে ভারতে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হচ্ছে মধুসূদন দত্ত, তাহলে আমি আরেকবার তোমাদের বলি যেটা হবে ঠিক, তাহলে এটা হচ্ছে সত্য। এরপরে আছে যে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী মধুসূদন দত্ত, এটা হবে ভুল, কারণ মধুসূদন দত্ত না, এটা হবে মধুসূদন গুপ্ত। পরের প্রশ্ন হচ্ছে যে গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ বা চিত্রশিল্প, এটার অ্যান্সার এটা হবে ভুল, কারণ গণেন্দ্রনাথ ছিল না, এটার যদি এটা হচ্ছে এটার অ্যান্সার হবে গগনেন্দ্র ঠাকুর, তাহলে গগনেন্দ্র ঠাকুর এটার অ্যান্সার হবে এটা। তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে যে জাতীয় শিক্ষা পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, তাহলে এটার অ্যান্সার হবে সত্য। তাহলে এটা ভুল আর এটাও ভুল। এরপরে আছে যে কয়ের সাথে খ বিভাগের মিলিত, যেটা হচ্ছে বল্লভভাই প্যাটেল, তাহলে বল্লভভাই প্যাটেলের সাথে হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। ডক্টর বি আর আম্বেদকর, তার সাথে হচ্ছে দলিত আন্দোলন। রশিদ আলী, এটা হচ্ছে ছাত্র আন্দোলন। আর একটা হচ্ছে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, তাহলে এটা হবে হায়দ্রাবাদ, এটার সাথে হবে অ্যান্সার। এগুলো হচ্ছে ম্যাপ পয়েন্টিং। এরপরে আমরা বিবৃতি দেখব। প্রথম হচ্ছে যে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্ব, তাহলে এটা ব্যাখ্যা হবে যে
এটার অ্যান্সার হবে যে তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তাহলে যেটা হচ্ছে উড, তাহলে চার্লস উড যার সাথে কি সম্পর্কিত, তার সাথে হচ্ছে যে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি তিনি ছিলেন। তাহলে এটা অ্যান্সার হবে এটা। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় উপনিবেশিক ব্রিটিশ সরকারের যেটা অরণ্য আইন প্রবর্তন করেছিল, এটা কিসের জন্য? প্রথমত হচ্ছে অরণ্য বাসীদের মঙ্গল সাধন, এটা হবে না। পরিবেশের ভারসাম্য, এটা হবে না। তাহলে এটার অ্যান্সার হবে যে এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ, এটার অ্যান্সার হবে এটা। মানে নিজেদের স্বার্থটা যাতে কায়েম করা যায় সেটাই। পরের হচ্ছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রতিকর্ত ছিলেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে মোপালা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটা ছিল একটা কৃষক বিদ্রোহ। এরপরে তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নিতে পারো। আজকে মূলত যেগুলো শর্ট কোশ্চেন ছিল সেইগুলো আলোচনা করেছি। তাহলে এগুলো হচ্ছে শেষ। তাহলে তোমাদের যদি আজকের ক্লাসে অন্য কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা নিশ্চয়ই আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।